13.5 ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ছাত্র গণ অভ্যুত্থানে আহতরা, আজ দুপুরে সচিবালয়ে আলোচনা। দ্রুত নির্বাচনমুখী রাজনীতির তাগিদ, পলাতক হাসিনাকে ভারতের জেড প্লাস নিরাপত্তা। এবং টার্গেট করে অর্থ লুটে নিচ্ছে বিএসবি ক্যাম্ব্রিয়ান, শিক্ষার্থীদের 400 কোটি টাকা লোপাট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। দাবি পূরণের আশ্বাসে প্রায় 13.5 ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরেছেন ছাত্র গণ অভ্যুত্থানে আহতরা। চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিক্ষুব্ধ আহত ব্যক্তিদের শান্ত করতে শেষ রাতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনের সড়কে ছুটে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন বিশেষ সহকারী। আজ দুপুরে বৈঠক করে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসন পরিকল্পনার কথা জানান তারা। মানিক শিকদার রিপোর্ট। মধ্যরাতে হাসপাতালের বিছানা ছেড়ে এভাবেই রাজপথে অবস্থান জাতীয় অর্থোপেডিক হাসপাতালের রোগীদের। কারো হাত নেই, পা নেই, কেউ হারিয়েছেন চোখ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের 3 মাস পার হলেও সুচিকিৎসা থেকে বঞ্চিত এসব রোগীরা। আমরা যে দাবিগুলো ওনাদেরকে অলরেডি জানাইছি, সেই দাবিগুলোর কোনো একটারও প্রতিফলন পাচ্ছি না। আমরা আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছে, আমাদেরকে বাস্তবে কিছুই করতে পারতেছে না। আজকে আমাদের পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। স্বাস্থ্য উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি 3 উপদেষ্টার কাছে তাদের দাবি তুলে ধরতেই এভাবেই দীর্ঘ প্রতীক্ষা। কথা কাজে ওরকম মিল নেই দেখে এই জন্য আজকে মনে করেন যে আমরা আবার দেখা যাইতেছে খাতা কলমে একটা স্টেটমেন্ট চাই। তারা আসুক, তাদের কাছে বলবো তারা নিজের এখানে এসে শুনুক। রাত 12টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রোগীদের শান্ত করতে ব্যর্থ হন। আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো আর তারা স্বাধীন করছিল দেশ, আগেই তো ভালো ছিল। এখন এইটা জায়গাটা আসলে আমরা আমাদের নিজেদের আসলে খারাপ লাগে। দাবি না মানা পর্যন্ত হাসপাতালে ফিরবেন না বলে জানায় আন্দোলনকারীরা। অনেক আহত আছে, আহতদের অভিভাবক আছে, সবাই এখানে থাকবে। ওনারা আসুক, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে আমরা ওয়েট করব। অবশেষে রাত 3টার দিকে হাসপাতাল গেটে আসেন আসিফ নজরুল সহ সরকারের 4 উপদেষ্টা। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন। সচিবালয়ে আলোচনার আহ্বান জানিয়ে একটি রূপরেখা প্রণয়নের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের আশ্বাস দেন উপদেষ্টারা। আপনারা আলোচনায় বসেন, কথা শুনেন, আপনাদের কথাগুলো যাতে কার্যকরভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি, এই সুযোগটুকু আমাদেরকে দেন। আপনাদের মধ্য থেকেও আপনারা প্রতিনিধি দিবেন এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য। বুধবার দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা কয়েকজন রোগীর সাথে দেখা করে বাকিদের এড়িয়ে যাওয়ায় শুরু হয় ক্ষোভ। আটকে দেয়া হয় স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি। এরপর আহত রোগীরা অবস্থান নেয় পঙ্গু হাসপাতালের সামনের সড়কে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিতর্কিত উপদেষ্টা নিয়োগের কারণে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ, এমনটা মনে করেছেন রাজনীতিবিদরা। তারা বলছেন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। নিত্যপণ্যের বাজারে লাগাম টানানোর পরামর্শ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি শেষ পর্যন্ত রূপ নেয় হাসিনা সরকারের পতনের আন্দোলনে। 5ই আগস্ট আসে চূড়ান্ত বিজয়। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। শপথ করিতেছি যে বিপ্লবের 100 দিনের মূল্যায়ন সম্পর্কে রাজনীতিবিদরা বলছেন এখনো কাঙ্ক্ষিত সফলতা আসেনি। বিতর্ক আছে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে। আওয়ামী লীগের ঘরানার যত ইয়াং ছিল সবাই কিন্তু এই ফারুকী সাহেবের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড।
তো এই জায়গা থেকেই মূলত বিতর্ক আসছে যে তার 15 বছরের আমলনামা যাচাই বাছাই না করে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি লেখালেখি করেছেন, আর এটিকে কেন্দ্র করে তাকে উপদেষ্টা বানিয়ে দিবেন, এটি কিন্তু কেউ মানতে পারেনি। উপদেষ্টারা যে কাজগুলো করছেন ওনাদের কাজগুলো আরও দৃশ্যমান হতে হবে। জনগণ সেটা কিন্তু জানছে না তারা কী কাজ করছে, কারণ জিনিসের দাম কমছে না। 100 দিনে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি জনগণের আশা ছিল যে তারা আরও একটি সলিড একটা রোডম্যাপ নিয়ে বাংলাদেশের মানুষের কাছে হাজির হবে। গণতন্ত্র টেকসই করতে সংস্কার প্রয়োজন, তবে দ্রুত নির্বাচনের গুরুত্ব তাদের। যতটুক মিনিমাম সংস্কার করে একটু সুষ্ঠু ভোটের আয়োজন করা যায়, সেটার জন্য আমি মনে করি যে আগামী বছরের মধ্যেই এই নির্বাচন হওয়া সম্ভব। এখন হয়তো এই সরকার একটি রূপরেখা দিয়ে যাবে, এখন হয়তো সকল দলের সাইন নিবে, একটি মেমোরান্ডাম হবে, সেখানে উল্লেখ করা থাকবে যে এই প্রতিষ্ঠানগুলোর এইভাবে সংস্কার করতে হবে, সেখানে সকল দল সাইন করতে বাধ্য থাকবে। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে আসলে মূল কাজটা করতে হবে। সরকারের মধ্যে এখনো ফেসিবাদের দোসর রয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। সেইটা যদি আমাদের রুখতে হয় তাহলে সকল রাজনৈতিক দলের সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা কনস্ট্যান্ট কমিউনিকেশন থাকতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি। ভারতে তার অবস্থানের 100 দিনের মাথায় উঠেছে নানা প্রশ্ন। শেখ হাসিনাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার কারণই বাকি। তবে রাজনীতির মাঠে খুব শিগগিরই ফেরা হচ্ছে না দিল্লিতে তার অবস্থান, এমনই আভাস দিচ্ছে। আফসানা নীলার রিপোর্ট। সরকারি পদমর্যাদা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে Z++ সর্বোচ্চ। বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা Z++ নিরাপত্তা নিয়ে ভারতে অবস্থান করছেন। দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ এবং ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে শেখ হাসিনার প্রায় রোজই যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল দেখা, খবরের কাগজ পড়া বা ইন্টারনেটও ব্যবহার করছেন। গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা হয়তো ভাবছেন তার দেশে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন তারা কিংবা শেখ হাসিনা স্বয়ং এমনটি ভাবছে না বলেই ধারণা। রাজনীতির মাঠে এবার বড় ধাক্কা খাওয়া হাসিনা নিশ্চয়ই উপযুক্ত সুযোগ কাজে লাগাবেন। তবে 100 দিনের মাথায় এখনও বড় পদক্ষেপ নেওয়ার ভাবনা নেই তার। প্রায় অর্ধ শতাব্দী আগে শেখ মুজিবুর রহমান নিহত হবার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তার কন্যাকে সপরিবারে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন, পরিবার নিয়ে শেখ হাসিনা ইনার রিং রোডের একটি 4তলা বাড়িতে ওঠেন। তখন এই বাড়িটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সেফ হাউস বা গোপন অতিথিশালা হিসেবে ব্যবহার হলেও হাত বদল হয়ে ভবনটি এখন শহরের ছিমছাম 4 হোটেল ডিপ্লোম্যাট রেসিডেন্সি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রেখেছেন। ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা, এটা মানা হচ্ছে। তার মুভমেন্টস বা ভিজিটস পুরোপুরি বন্ধ না হলেও সীমিত আছে। শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। এদিকে 3 মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে। ভারত যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক সূত্র স্বীকার করেছেন এগুলো শেখ হাসিনার কণ্ঠস্বর। এআই দিয়ে বানানো হয়েছে নাকি শেখ হাসিনার নিজের গলায় তা কেউ নিশ্চিত না হলেও বলা হয়েছে পরিচিত জনদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধিনিষেধ নেই, সেই আলাপ ফাঁস হতেই পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শিক্ষাকে ব্যবসায় পরিণত করে নানা প্রলোভন দিয়ে 1000 শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন 400 কোটি টাকা। প্রতি বছর তার টার্গেট থাকে এভাবেই 1000 কোটি টাকা লোপাটের। বলছি বিএসবি ক্যাম্ব্রিয়ান গ্লোবাল নেটওয়ার্কের MK বাশারের কথা। ভুক্তভোগীরা বলছেন উচ্চ শিক্ষার্থে 15টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রতিশ্রুতির ফাঁদ পেতে সর্বশান্ত করা হয়েছে তাদের। বিএসবি ক্যাম্ব্রিয়ানের শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব।
রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটের জনাকীর্ণ সাগররুনি মিলনায়তন। এখানেই বিএসবি ক্যামব্রিয়ান গ্লোবাল নেটওয়ার্কের লায়ন MK বাশারের প্রতারণার ফিরিস্তি তুলে ধরা হয়। এমনও ভুক্তভোগী আছে যারা নাকি বিগত 4 থেকে 5 বছর ধরে ঘুরতেছে, পাওনা টাকা ফেরত পেতেছে না। কিভাবে হাজারো তরুণকে বিদেশে ডিগ্রি অর্জনের ধোঁকা দিয়ে আত্মসাৎ করা হয়েছে, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে দেওয়া হয়েছে, তারই বিবরণ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন যদি ওই টাকাগুলো আমরা ফেরত না পাই, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে। 2 বছর পর্যন্ত তারা অনেকে ব্রেক স্টাডি হয়ে গেছে, তারপরে তারা লেখাপড়া করতে পারতেছে না। যখন কোনো স্টুডেন্ট বিদেশে ভর্তি হবে, তাদের ভিসা প্রসেস করতে হবে, যাবতীয় বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কেবল 11 মাসেই প্রতারিত করা হাজারেরও অধিক শিক্ষার্থীর প্রতিজনের 20 লাখ থেকে শুরু করে 60 লাখ টাকা পর্যন্ত মোট 400 কোটি টাকা নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কাউন্সিলররা। সর্বমোট আমার 54,53,780 টাকা ওনাদের কাছে। এই টাকাগুলা আমি ফেরত পাবো কিনা তাও আমি বুঝতে পারতেছি না। কানাডা, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড, আমেরিকার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে লায়ন MK বাশারের কোনো সম্পৃক্ততা না থাকলেও সেই সব দেশের বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিও নিয়েছে ক্যামব্রিয়ান। ওরা বলে যে টিউশন ফিটা আমরা যেহেতু সেনায়া কলেজে এজেন্ট, আমাদের মাধ্যমে টিউশন ফিটা পে করেন। আমি ওদের মাধ্যমে টিউশন ফি পে করি, আমরা ভিসা রিজেক্ট হওয়ার পরে আমি রিফান্ড অ্যাপ্লাই করি, কিন্তু 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো ধরনের রেসপন্স ওদের কাছ থেকে পাই নাই। অথচ বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকা ফেরত চাইলে নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে চালানো হয়েছে হামলা। লায়ন MK বাশারের ন্যাশনাল আইডির বিপরীতে 176টি সিম দিয়ে চালানো হয় নানান হুমকি ধমকিও। টাকা আপনারা জমা দিয়েছেন বিএসবিতে। বিএসবি আমার একক প্রতিষ্ঠান, সোল প্রোপ্রাইটারশিপ। আমাকে যারা সহযোগিতা করছে, আমার সাপোর্টিং কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদেরকে যদি আপনারা হ্যারাসমেন্ট করেন, আদৌ আপনারা এই টাকা উঠাই দিতে পারবেন কিনা সেটা কি নিশ্চিত? টাকা হারানো নিঃস্ব অসহায় শিক্ষার্থীদের অভিযোগ, লায়ন বাশার ও তার স্ত্রী পুত্র কাউন্সিলর হিমেল সেজুতি সহ কোনো কর্মকর্তাই আর ফোন রিসিভ করেন না। পাওনা উদ্ধারে সভা, সেমিনার, মানববন্ধনে ক্যামব্রিয়ানের ক্যাডার ফারুকের বাহিনী মারধরও করে। এখানে আমার টাকা আছে হলো 20 লক্ষ টাকা, টিউশন ফি হিসাবে দিই 17 লক্ষ টাকা। 1 বছরের টিউশন ফি নাই, এমনকি তারা আমার কাছ থেকে ওই 1 বছরের খরচটাও নিয়ে নেয়। হয়রানি, হামলা, নির্যাতন উপেক্ষা করে টাকা ফেরত চেয়ে 14 জন বিভিন্ন থানায় মামলা করে। তবে 9 জনকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করে বাশার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রচার করে আবারও আলোচনায় ভারতীয় টেলিভিশন রিপাবলিক বাংলা। প্রতিবেদনে চট্টগ্রামকে ভারতের দাবি করে অঞ্চলটি দখল করতে মোদী সরকারের হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করতে দেখা যায় চ্যানেলটির উপস্থাপক বিতর্কিত ময়ূখ রঞ্জনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও প্রকাশের পর থেকেই সমালোচনার ঝড় বইছে নেটিজেনদের মধ্যে। তারা বলছেন, ময়ূখের এমন মন্তব্য বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক। আশরাফ শুভর রিপোর্ট। স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল। ব্রিটিশ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তুমুল বিতর্কে ভারতীয় গণমাধ্যম রিপাবলিকান বাংলা। এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। এমনকি ভারতের এসব কতিপয় মিডিয়া নিয়ে অস্বস্তি এবং অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। গুজব এবং অতিরঞ্জিত সংবাদের এই মহড়ার ধারাবাহিকতায় এবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার এই বেসরকারি টেলিভিশনটি, যেখানে চট্টগ্রাম দখল করতে মোদী সরকারকে তাগিদ দেন উপস্থাপক। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। এবং এছাড়া চট্টগ্রামের হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে, তাই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস আতঙ্কে রয়েছে বলেও মন্তব্য করা হয় অনুষ্ঠানে। প্রফেসর ইউনূস তিনি সেই আশঙ্কা করছেন। তবে চট্টগ্রাম নিয়ে ভারতের রিপাবলিকান বাংলার এমন প্রতিবেদন প্রচারে ক্ষুব্ধ দেশের নেটিজেনরা।
চট্টগ্রামকে আরো অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে বলে মত অনেকের। এছাড়া কোনো স্বাধীন দেশের সীমানা নিয়ে এমন হুমকি দেয় অন্তর্বর্তী সরকার এবং দিল্লি দূতাবাসের আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন নাগরিকরা। বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে। আশরাফ শুভ, 21 টেলিভিশন।